কিছুক্ষণ কামুক দৃষ্টিতে মেঘলার বক্ষ যুগলের দিকে চক্ষুপাত করে একটা অদ্ভুত স্বরে বলে উঠল, দয়া করো, কষ্ট সে মা। বারাসাতে হাসপাতালে উফ, হয়তো কি ফিগার মাই। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। শুয়ে বাচ্চা লেগেছিস রে, দেখা দে মাকির বেটা। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। তবে হ্যাঁ, গল্প শুরু হওয়ার আগে কিন্তু একটা হাইপ দিয়ে গল্পটা শুনতে হবে। চলো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের মতামত গল্পটা শুনে যেমন তোমাদের মনে হবে। তো চলো, আর দেরি নয়, শুরু হচ্ছে কামনার এক রাত। কলকাতার ঝড়টা সেদিন যেন কোনোভাবেই স্থিমিত হতে চাইছিল না। আকাশ জুড়ে একের পর এক বিদ্যুতের তীব্র ঝলকানি, সঙ্গে ছিল নিরবচ্ছিন্ন বৃষ্টিধারা। পুরো শহর যেন এক ভয়াল অন্ধকারে গ্রাস হয়ে গেছে। বাতাসের হুঙ্কার আর ঝমঝম বৃষ্টির শব্দ মিলেমিশে এক অশুভ আবহ তৈরি করেছিল, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা বিপদের পূর্বাভাস দিচ্ছে। রাতের শেষ ট্রেন বনগা লোকাল নিউ ব্যারাকপুর স্টেশনে ঢুকতেই বোঝা গেল আজ যাত্রী অস্বাভাবিকভাবে কম। যারা আছে তারা নিঃশব্দে বসে মুখ নিচু করে আছে, যেন প্রত্যেকে নিজস্ব আতঙ্কে বন্দী। একদিকে দেরিতে ফেরা, অন্যদিকে এই ঘন অন্ধকারের বৃষ্টির রাত। সবাই যেন নাস্তানাবুদ হয়ে এক অদ্ভুত নীরব জগতে ডুবে আছে। ঠিক তখনই দূর থেকে একটা মেয়ে দৌড়ে এসে ট্রেনে উঠে পড়ল। সে যেন পুরো ভিজে গেছে, চুল এলোমেলো, শ্বাস প্রশ্বাস দ্রুত, মুখে স্পষ্ট ভয়ের ছাপ, যেন কোনো অদৃশ্য আতঙ্ক তাকে তাড়া করে এনেছে এখানে। মেয়েটার নাম মেঘলা দাশগুপ্ত। সে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে খুঁজছে না, বরং সতর্ক দৃষ্টিতে এড়িয়ে চলছে আশেপাশের মানুষদের। তারপর ধীরে গিয়ে এক কোণের সিটে বসে পড়ল। তার হাত কাঁপছিল, মোবাইলটা খুলে আবার বন্ধ করছে বারবার। স্ক্রিনে একটাই নাম, মা। আর সেটা দেখে মেঘলা নিজের মনে ফিস ফিস করে বলল, আর একটুখানি মা, বারাসাত নামলেই আমি চলেই আসছি মা, আমি চলে আসছি। তার চোখে কিঞ্চিত জল চিকচিক করে উঠল। আজ এই মুহূর্তে না পৌঁছাতে পারলে হয়তো তার মাকে আর জীবিত দেখা হবে না। এই আশঙ্কাই তাকে এই ঝড়ের রাতে বের করে এনেছে। ওদিকে কামরার ভেতর ধীরে ধীরে ফাঁকা হয়ে উঠছিল। হঠাৎ তিনজন লোক যেন অন্ধকারের ভেতর থেকে আবির্ভূত হলো। লাল চোখ, শরীর ঢলছে, নেশার তীব্র গন্ধ তাদের গা থেকে ভেসে আসছে। নিঃসন্দেহে মদ্যপ। তাদের নাম রকি, বাপ্পা আর মোহাম্মদ আব্দুল হোসেন। তারা যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে, এক লালসা মিশ্রিত হিংস্র দৃষ্টিতে। মেঘলার মনে তখন অজানা আশঙ্কা, অশুভ সম্ভাবনার ছায়া ঘনীভূত হতে লাগলো। কিছুক্ষণ পর রকি হালকা হেসে বলল, দেখেছিস, একা একদম। বাপ্পা ফিস ফিস করে বলল, এমন রাত, এমন সুযোগ, টসটসে মাল। উফ, কি ফিগার মাইরি। আব্দুল হোসেন চুপচাপ তাকিয়ে আছে। তার চোখে অন্তর্লীন এক বিকৃত হিংস্রতা ক্রমশ জেগে উঠছে। মেঘলা বেশ বিষয়টা বুঝতে পারছিল। সে উঠে অন্য কামরায় যাওয়ার চেষ্টা করল, কিন্তু ট্রেন তখন চলন্ত। বাইরে প্রবল ঝড় বৃষ্টির ছিটেফোঁটা জানলা ভেদ করে ভেতরে ঢুকছে,
আর লো ভোল্টেজের কারণে মাঝে মাঝে আলো নিভে গিয়ে চারপাশটা আরো বিভীষিকাময় করে তুলছে। তাই মেঘলা আবার নিজের সিটে গিয়ে বসল। মনে মনে ভাবল, নেশার ঘোরে হয়তো তারা ভুগছে, তেমন কিছু হয়তো ঘটবে না। তবু তার বুক ধড়ফড় করছে। মেঘলা নিজের প্রাণপণে বলে উঠল, হে ঈশ্বর, বাবা বাবা আমাকে রক্ষা করো বাবা। আজকের রাতটা বড় কঠিন রাত আমার জীবনে। তুমি রক্ষা করো, আমাকে দয়া করো বাবা, দয়া করো। এরই মধ্যে মধ্যমগ্রাম স্টেশনে ঢুকে পড়ল সেই মাঝরাতের বনগা লোকাল। যারা ছিল প্রায় সবাই নেমে গেল। কামরাটা এখন প্রায় ফাঁকা বললেই চলে। শুধু মেঘলা আর সে 3 জন কুপুরুষ। ট্রেন আবার চলতে শুরু করল। ধীরে ধীরে অন্ধকারের ভেতরে ঢুকে গেল। হঠাৎ রকি উঠে দাঁড়ালো আর ঢলতে ঢলতে মেঘলার দিকে এসে কিছুক্ষণ কামুক দৃষ্টিতে মেঘলার বক্ষ যুগলের দিকে চক্ষুপাত করে একটা অদ্ভুত স্বরে বলে উঠল, কোথায় যাবে গো মামুনি? এত রাতে রাস্তায় বেরোতে ভয় লাগে না? মেঘলা তখন কাঁপা কাঁপা গলায় বলল, আগে বারাসাত যাব। না না, করে না ভয়, কেন বলুন তো? পাশ দিয়ে বাপ্পা আব্দুল সহ প্রত্যেকে হেসে উঠল জোর কদমে। এরপর আব্দুল বেশ ওদের পাশ কাটিয়ে সামনে আসে আর বলে, এ তো কচি মাল রে। এই শাদি হচ্ছে নাকি তোর? অযথা বিরক্ত করছেন কেন? উফ, ঠিক তখনই একটা ভয়ঙ্কর বজ্রপাত। কামরার আলো একবার ঝলসে উঠল। তারপর গোটা ট্রেন একদম অন্ধকার হয়ে গেল। আর মেঘলার গলার স্বর, এইসব কথা আমি আপনাদের কেন বলবো? হ্যাঁ, যান যান, ওইদিকে যান প্লিজ। আর অমনি আকাশে তখন একটা বিকট জোরে মেঘের গর্জন হলো। হয়তো এবার কোথাও কাছাকাছি বাজ পড়েছে। আর এই বাজ যে মেঘলার জীবনের সাথেও জড়িত সেটাও বোঝা যাচ্ছিল। সাথে সাথে একটা মহিলা কণ্ঠের চিৎকার ভেসে গেল মেঘের গর্জনের সাথে। আহ আহ আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এই চিৎকার মেঘলা ছাড়া আর কারণ না। গোটা ট্রেনে এখন কোনো আলো নেই। ঝড় বাদলের কারণে বেশ ধীরে ধীরে যাচ্ছে ট্রেন। আর ট্রেনের ভেতরে ওই 6 নম্বর কামরায় শুরু হয়ে গেছে এক নরখাদকের খেলা। নেশার ঘোরে রকি, আব্দুল আর বাপ্পার শরীরে জেগে উঠেছিল এক পৈশাচিক কাম উত্তেজনা। আর সেটা তারা মিটিয়ে ফেলে মেঘলা শরীরের উপর দিয়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়িস না আব্দুল। আমাকে ছেড়ে দাও। ব্যথা যন্ত্রণায় ছটফট করতে লাগলো মেঘলা। তবুও তারা তাকে ছাড়ে না। ও দাদা, ও দাদা, আমাকে ছেড়ে দাও। তোমরা আজকের মতো আমাকে ছেড়ে দাও, দয়া করো। আমার মাটা বারাসাতের হাসপাতালে ভর্তি। হয়তো আজকের পর আর তাকে দেখতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের দুটো পায়ে পড়ি দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও দাদা। কিন্তু ওই পাশবিক হৃদয়গুলোর মধ্যে তখন বিরাজ করছিল নেকড়েদের মতো চিন্তা ভাবনা, যারা কাউকে ধরলে একবার আর ছাড়ে না। ঠিক ওই মুহূর্তে আব্দুল হোসেন সামনের দিক থেকে দৌড়ে এসে মেঘলার কোমরে এক লাথি মেরে ফেলে দিল ট্রেনের সিটে। পাশে স্টিলের ধাতবে ধাক্কা লেগে ছিঁড়ে গেল মেঘলার মুখ। আর তখনই আব্দুল মেঘলাকে সম্পূর্ণ নগ্ন করতে লাগে।
আর পাগলের মতো চিৎকার আর করুণ সুরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো মেঘলা। তোমরা আজকের ঠাস করে তার গালে একটা চড় মেরে আব্দুল বলে, মাকে দেখবি নাকি সোনা পাখি? কিন্তু মাকে দেখতে কি হাসপাতালে যাওয়া লাগে নাকি? এই তোরা বল, যাওয়া লাগে নাকি? দাঁড়িয়ে থাকা রকি আর বাপ্পা উত্তর দিল, না না, একদমই না। আব্দুল নিজের যৌনাঙ্গ দিয়ে মেঘলার ভেতরে প্রবেশ করতেই মেঘলা চিৎকার ফেটে ওঠে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এভাবেই তারা কিছুক্ষণের মধ্যেই একে একে মিলে গণধর্ষণ করে মেঘলাকে তারা মেরে ফেলে। আর সেই রাতের পর মধ্যমগ্রাম আর হৃদয়পুরের মাঝখানে রেল লাইনের পাশে পাওয়া গেল একটা নিথর দেহ, চোখ খোলা, মুখে জমাট ভয় ধরা আর গোটা শরীরে বিশাল ক্ষতবিক্ষত চিহ্ন। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি, কারণ মেঘলা মারা গেলেও তার অপেক্ষা এবং প্রতিশোধ এখনো শেষ হয়নি। সেই ঘটনার পর কয়েকদিন পুরো লাইনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে বেশ খবর ছড়ালো, নানান খবরের চ্যানেলে লাইভও করলো। গতকাল গভীর রাতে বারাসাতের হৃদয়পুর এলাকায় উদ্ধার হলো এক অল্প বয়সী নারীর উলঙ্গ মৃতদেহ। প্রাথমিক তদন্তে দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ফরেনসিক রিপোর্টে অত্যাচারের ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও তার জমিতে মিলেছে 90 গ্রাম মতো পুরুষের বীর্য। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আমি কুহেলিকা, আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন বিচিবি আনন্দ। ধন্যবাদ। এভাবেই চলতে থাকে কিছুদিন। তারপর অভয়া, নির্ভয়ার মতো আমাদের রাজ্যের বাকি কাণ্ডগুলোর মতো এই কেসটাও খুব তাড়াতাড়ি চাপা পড়ে গেল। কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না। এভাবেই শেষ হয়ে গেল একটা গোটা জীবন, একটা গোটা পরিবার। কিন্তু বাকি গল্পগুলোর মতো এই গল্প এখানেই শেষ হয়নি বন্ধুরা। সমাজে রিভলিউশন আনতে গেলে সমাজের ঘাড় মারতে হয়, না হলে পাল্টায় না কখনো। আর যখন আমাদের দেশের নেতাগোতারা এটা পারে না, তখন ঈশ্বর স্বয়ং নিজেকেই আবার পাঠায় কিছু পরিবর্তন করার জন্য। না হলে আর কবে হবে এসব, আর কবে হবে এসব। কিছুদিনের মধ্যেই যারা সেই রাতের ঘটনার সাথে জড়িত ছিল, রকি, বাপ্পা আর মোহাম্মদ আব্দুল হোসেন, তারা নিজেদের মতো স্বাভাবিক জীবনে ফিরে গেল। রকি বারাসাতে, বাপ্পা অশোকনগরে আর আব্দুল চাঁদপাড়ায়। প্রথম কয়েকদিন একটু ভয় ছিল, তারপর ধীরে ধীরে সব ভুলে গেল তারা। এক সপ্তাহ পর রকি কাজ থেকে ফিরছিল রাতে। আবার সেই শেষ বনগালোকাল। আর সেদিন সে একাই ট্রেনে উঠল, কোনো নেশা টেশা নয়, সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায়। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। সেদিনকার বাতাসে এক অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ বেরোচ্ছিল। কামরার লোকজনও কম। অজান্তেই এক ভুল সিদ্ধান্তে সে গিয়ে বসে পড়ল 6 নম্বর কামরায়, সেই একই ট্রেনে। চারদিকে তাকিয়ে নিজের মনে হেসে বলল, সব ঠিকঠাক তো নাকি? এরপর ট্রেন ছাড়ল।
ধীরে ধীরে গতি বাড়তে লাগলো। চাকার ঘর্ষণে যেন এক অশুভ ছন্দ বাজতে লাগলো। হঠাৎ কামরার ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। এক শীতল স্রোত যেন অদৃশ্যভাবে ঘিরে ধরল চারপাশ। রকি তখন একটু চমকে উঠল, এসি চালু নাকি রে বাড়া? কিন্তু এই কামরায় তো কোনো এসি নেই। তার মনের ভেতরে লুকিয়ে থাকা আতঙ্ক এবার আচরণে স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ সে খেয়াল করল তার সামনের কোণে সিটে একটা মেয়ে বসে আছে। ভিজে চুল, মাথা নিচু, ফ্যাকাশে মুখ, নিথর হয়ে বসে আছে যেন কোনো মৃত ছায়া। মুহূর্তে রকি থমকে গেল। কেসটা কি রে? হ্যাঁ, এই তুমি তুমিও সেদিন কে তুমি হ্যাঁ? কিন্তু মেয়েটা কোনো উত্তর দিল না। রকি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ সরাতে পারছে না। শুনতে পাচ্ছ? কি রে মেয়ে? এই যে তোমাকে বলছি। ঠিক তখনই মেয়েটা ধীরে মাথা তুলল। তার ভেতরে জমে থাকা প্রতিশোধের আগুন যেন চোখে জ্বলে উঠল। আর সেই ভয়ানক দৃষ্টির সাথে চোখ মেলাতেই রকির বুক কেঁপে উঠল। শীতল নিস্তেজ ভয় তাকে গ্রাস করল। ওটা মেঘলা, কিন্তু তার চোখ পুরো কালো, ঠোঁটে অদ্ভুত শীতল হাসি, মুখে সেই কাটা দাগ। যেটা ঘটেছিল সেদিন আব্দুল তার কোমরে লাথি মেরে ফেলে দিয়েছিল, তার ফলে রকির মাথার ভেতর সেদিনের মাতলামি স্মৃতি ঝড়ের মতো ঘুরপাক খেতে লাগলো। হ্যাঁ, ওটাই সেই মেয়েটা, সেই রাতের। মেঘলা একটা মিচকে হাসি দিয়ে বলল, হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস রে রকি। আমি মেঘলা। আমাকেই সেদিন তোরা গণধর্ষণ করে ফেলে দিয়েছিলিস। মনে পড়েছে এবার আমাকে ফেলে দিয়েছিস? মনে পড়েছে এবার? শুনেই রকি কয়েক পা পিছিয়ে গেল। ট্রেনের দরজার দিকে তাকাতে লাগলো। পালানোর এক মরিয়া চেষ্টা, কিন্তু চলন্ত ট্রেন সেই একইভাবে সেই পথরুদ্ধ। সে কাপা গলায় মেঘলার দিকে তাকিয়ে বলল, না 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 না, তুমি তো মারা গিয়েছিলে সেই রাতে। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এই এই সত্যি করে বল, কে তুই? কিরে মরকটা? মেঘলা ধীরে উঠে দাঁড়ালো। তার পা মাটিতে একদমই ছোঁয় না। এই দৃশ্যটা স্পষ্ট দেখে রকির বুক হিম হয়ে গেল। চুলগুলো অস্বাভাবিকভাবে হাওয়ায় ভাসছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। তারপর সে বিকট কর্কশ স্বরে বলে উঠল, আমাকে ফেলে দিয়েছিলিস, বেশ শান্তি পেয়েছিস হ্যাঁ? সেদিন কেউ তোরা শুনিসনি আমার কথা। তার কণ্ঠস্বর আরো ভারী, আরো তীব্র হয়ে উঠল, যেন জমে থাকা যন্ত্রণার বিস্ফোরণ। আজ আমি ফিরেছি, শুধুমাত্র তোদের মতো মানুষরূপী পিশাচদের এই জগৎ থেকে শেষ করবার জন্য। আমি ফিরেছি। হঠাৎ কামরার দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আলো নিভে গিয়ে চারপাশ গ্রাস করলো এক গভীর অন্ধকার। মুহূর্তের মধ্যেই পরিবেশটা হয়ে উঠল বিভীষিকাময়, ঠিক সেদিনের রাতের মতো। যেন মৃত্যুর পূর্বক্ষণ নেমে এসেছে রকির সামনে। মুহূর্তে রকির চিৎকার ভেসে উঠল, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কিন্তু সেই আর্তনাদ নিঃশব্দ অন্ধকারে বিলীন হয়ে গেল। কেউ শুনল না। মেঘলা হঠাৎ এক ঝাঁপে তার সামনে এসে দাঁড়ালো। তার উপস্থিতি এতটাই অস্বাভাবিক, এতটাই ভয়ঙ্কর, যেন রকি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। তার চারপাশ যেন জমাট অন্ধকারে আটকে আছে। কিরে মরকট, আয়। আমাকে কেন ধরছিস না আজ? মেয়েটা দেখি কত চাহিদা আছে। মেয়েটা
তোর শরীরে কত চাহিদা আছে, আয় আয়, আমাকে খেয়ে ফেল, নয়তো নয়তো আমি তোদের খেয়ে নেব। রকি কাঁপতে কাঁপতে ভয়ে অসহায় হয়ে বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার বড় ভুল হয়েছিল সেদিন, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মেঘলার ঠোঁটে এক বিকৃত শীতল হাসি ফুটে উঠল। ভুল ভুল, তোদের সবগুলোকে এইভাবেই মারবো রে, এইভাবেই। তার চারপাশে যেন অদৃশ্য এক শক্তির ঘূর্ণি তৈরি হলো। বাতাস ভারী হয়ে উঠল, শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ল। রকির দেহ নিস্তেজ হয়ে আসতে লাগলো, চোখে ফুটে উঠল মৃত্যু ভয়। আর সেই অন্ধকারে, সেই বন্ধ কামরার ভেতর শুরু হলো এক ভয়ঙ্কর প্রতিশোধের অধ্যায়, যেখানে কামনা নয়, যন্ত্রণা আর অভিশাপ মিলে তৈরি করলো এক অশুভ অমানবিক সমাপ্তি। মধ্যরাতের বনগালোকালের 6 নম্বর কামরা সেই রাতেই হয়ে উঠল এক অভিশপ্ত রণক্ষেত্র, যেখানে প্রতিশোধের আগুন নীরবে জ্বলে উঠল। পরের দিন সকালে রেল লাইনের পাশে পাওয়া গেল রকির দেহ, খোলা চোখ আর মুখে জমাট বাঁধা আতঙ্ক। ডাক্তারি রিপোর্ট জানায় হার্ট অ্যাটাক, কিন্তু কেউ জানল না সেই রাতের শেষ বনগা লোকালের 6 নম্বর কামরায় ঠিক কী হয়েছিল। এরপর থেকেই ধীরে ধীরে নানান গুজব ছড়িয়ে পড়তে লাগলো ওই অভিশপ্ত কামরাকে ঘিরে। শোনা যেতে লাগলো শেষ বনগা লোকালের 6 নম্বর কামরায় কেউ আর একা ওঠে না, কারণ সেখানে এখনো মেঘলা অপেক্ষা করে তার অসমাপ্ত প্রতিশোধের জন্য। রকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লোকজনের মধ্যে ফিসফাস শব্দ শুরু হয়ে গেল। ওটা স্বাভাবিক মৃত্যু না রে। তাহলে তোমার কি মনে হয় কোথা থেকে আসে? অস্বাভাবিক মনে হয় না, তোরা যা যা কিন্তু সত্যিটা জানতো শুধু দুজন, বাপ্পা আর মোহাম্মদ আব্দুল হোসেন। এরপর কোনো এক রাতে বাপ্পা আর আব্দুল হোসেন একসাথে বসেছিল। চারপাশে এক অদ্ভুত চাপা ভয় যেন ঘনীভূত হয়েছিল। বাপ্পার হাত সেদিন বেশ কাঁপছিল। আমি বলছি সে গো, রকি হার্ট অ্যাটাকে মরিনি পাল। আব্দুল এক প্রকার বিরক্ত হয়ে বলল, চুপ কর খানকির পোলা, গাড়ির যন্ত্রণায় ভুগছি সে গো, করেছি তো রেপ লেওড়া, অত কিসের ভয়, দেখে নেব পাড়া। বাপ্পা ফিস ফিস করে বলল, রকির মুখটা দেখেছিলিস? ওর চোখ যেন কিছু দেখে গেছে। আব্দুল এবার তেড়ে একটা জুতো ছুঁড়ে মেরে বলল, ভাইচোদ, কি হলো? বলছি কিছুক্ষণ চুপ করে থাকতি, তা না, গেজেই যাচ্ছে সালা, চুপ কর পাড়া, আমাকে ভাবতে দে। এসব কাকতালিও রে, আমাদের মনে হয় পুলিশের কেসে ফাঁসানোর জন্য এমনটা করা হচ্ছে, যা তুই বুঝবি না। চল 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 চল, বাড়ি যা, বাড়ি যা বাড়া। আর হ্যাঁ শোন, বাপ্পা উত্তর দিল, কি হলো কি? সাবধানে থাকিস শুয়োরের বাচ্চা। আর হ্যাঁ, কি আবার? একা থাকবি না, একা থাকবি না, আর বাইরে বাইরে কম যা, কম যা। সেই রাতেই আব্দুল ঠিক করলো সে সেই একই ট্রেনে যাবে নিজের দাপট দেখাতে। সে পাড়ার এক মাস্তানের কাছ থেকে একটা ছোট পিস্তল জোগাড় করে নিল। রাত বাড়তে লাগলো, আবার সেই শেষ বনগা লোকাল। দত্তপুকুরে তার একটা কাজ ছিল, আর ফেরার পথে তার একমাত্র উদ্দেশ্য ছিল সেই ট্রেনে উঠবে। চোখে এক অদ্ভুত জেদ, দম্ভ আর হিংস্রতা, কিন্তু সে নিজেও জানতো না আজ তার জন্য কি অপেক্ষা করছে। নিজের অজান্তেই সেও রকির মতো বসে পড়ল সেই 6 নম্বর কামরায়। চারিদিকে তাকিয়ে কিছু উৎসৃষ্ট ভাষায় বলল, দেখি লেওরা কে আসে আজকে, সালা প্রত্যেকের গাঁট ফাটাবো আজকে, লোডেড আছে।
ট্রেন ছাড়ল। মদের নেশায় ঝিম ধরা শরীর দুলছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আব্দুল থমকে গেল। ওর বাল শালা, কি হচ্ছেটা কিসে গো? এই, কে আছিস? ফালতু ভয় দেখাবি না একদম। প্রাণীর দল, সামনে আয়, সামনে আয়, তোদের প্রত্যেকের গার আজকে ভাঙবো। আয় বড়া। সে খেয়াল করল কামরার এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। ভিজে শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। সে গলা চড়িয়ে বলল, এই এই কে কে? তারপর পিস্তল বের করে গুলি চালালো। কিন্তু কোনো উত্তর নেই। সে কিছুটা এগিয়ে গেল। কোন সুরের বাচ্চা লেগেছিস রে? দেখা দে, দেখা দে মাগির বেটা। ঠিক তখন মেয়েটা ধীরে মুখ তুলল। আব্দুলের মুখ ধরফর করতে লাগলো। তবু পিস্তলের সাহসে নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করল। মেঘলার চোখ দুটো পুরো অন্ধকার, আর ঠোঁটে ঠান্ডা একটা হাসি। ধীরে ধীরে আব্দুল কিছুটা পিছিয়ে যেতে লাগলো। না 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 না, এটা কিছুতেই সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। শালা, তোকে ছিলাম না, তোকে তো ছিলাম সেই রাতে, ভরে দিয়েছিলাম। তুই তুই কি করে এলি? কি করে এলি তুই? না 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 না, উত্তর দে, উত্তর দে মাগি। আর সে গুলি চালাতে লাগলো। কিন্তু মেঘলা শুধু হেসেই যাচ্ছে, কারণ এই গুলি তাকে বিদ্ধ করতে পারছে না। মেঘলা ধীরে ধীরে এগিয়ে এলো আর বলল, সব কিছুই সম্ভব রে, না হলে আজও সেই একই কামরায় কি করে এলি রে? কাকতালীয় নয় কি এটা? হ্যাঁ, নিজের মৃত্যু তুই নিজেই টেনে এনেছিস রে শয়তান। তোদের মতো কীট এই সমাজের একদম কাজে লাগে না। প্রস্তুত হ, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ রে। তার ঠান্ডা গলা কাঁপছিল, কিন্তু ভেতরে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। শেষ করে দেবো, শেষ করে দেবো। মেঘলা এক দৃষ্টিতে সে আব্দুলের দিকে তাকিয়ে আছে, আর ভেতরে দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। সেই ভয়ঙ্কর রাতের হঠাৎ চারিদিকে এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ল। চিৎকার, কান্না, এক মেয়ের আর্তনাদ। কিছুক্ষণ গুলির বর্ষণ চলল, তারপর মুহূর্তে স্তব্ধতা। আর তার মাঝে মেঘলার বিকট হাসিতে গোটা কামরা যেন বজ্রঘাতে কেঁপে উঠল। ট্রেনটা যেন অস্বাভাবিকভাবে উল্টো দিকে ছুটতে শুরু করলো। সময় যেন বিকৃত হয়ে যাচ্ছে। মেঘলা শীতল হাত গলা পেঁচিয়ে ধরল আব্দুল হোসেনকে। তার দম বন্ধ হয়ে আসছে। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ছেড়ে দাও। তখনই আব্দুলের গলা ধরে উঁচু করে তুলে মেঘলা তার সামনে এসে দাঁড়ালো। মুখটা একদম কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, যন্ত্রণাটা বুঝতে পেরেছিস? তবে সেই রাতে আমার আমার অবস্থাটা যদি একবার বুঝতিস, আমি আমার মাকে দেখতে পেতাম। শেষ দেখার জন্য আমার মনটা ছটপট করছিল। হয়তোবা তারও আমার অপেক্ষা করে করে তারও মৃত্যু ঘনিয়ে এসেছিল। হয়তো আমাকে দেখলে আরো কিছুদিন বেঁচে থাকতো। এই কথার সঙ্গে সঙ্গে প্রতিটা কামরার আলো একদম নিভে গেল, প্রত্যেক দিনের মতো। চারপাশে অন্ধকার আর ভীষণ চিৎকার। শুধু মেঘলার বিকৃত কামক হাসি ভেসে উঠতে লাগলো। আহ আহ আজ চাহিদা মেটা। আজও কিন্তু আজই হবে তোর জীবনের শেষ চাহিদা। ভয়ে চাহিদা আব্দুল মেটা। কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো মেঘলার সামনে, হাত জোড় করে। ছেড়ে দাও মেঘলা দিদি, আমাকে ছেড়ে দাও। ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি, আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমাকে
ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। যেমন ভাবে মেঘলা সেদিন আব্দুলের কাছে নিজের প্রাণটুকু শুধু ভিক্ষা চেয়েছিল, কিন্তু সেই বিভীষিকাময় প্রতিক্রিয়া আর থামল না, কারণ সেটি ছিল প্রতিশোধের এক উন্মাদ রূপ, এক অশুভ প্রতিফলন। পরের দিন মোহাম্মদ আব্দুল হোসেনের দেহ পাওয়া গেল ট্রেনের ভেতরে, মুখে জমাট ভয়, চোখ অর্ধেক বেরিয়ে আছে, আর ডাক্তারি রিপোর্ট জানায় ড্রাগের ওভারডোজ। এখন বাকি শুধু বাপ্পা। এতগুলো মৃত্যু শোনার পর সেই রাতে বাপ্পা ঘুমাতে পারছিল না। হঠাৎ তার ফোনে একটা ভয়েস মেসেজ এলো, শেষ যাত্রা। অচেনা নম্বর, যেটা দেখার পর বাপ্পার হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই ঘরের কোণে একটা ভেজা ছায়া দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। বাপ্পা বুঝতেই পেরেছে হয়তো এবার তার পালা। আর সে ঘরের মধ্যে থাকতে পারল না। নিজের না চাওয়ার সত্ত্বেও দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। তার মাথায় একটাই কথা, সব শেষ করতে হবে। আবার সেই ট্রেন, শেষ বনগা লোকাল। সেদিনও হালকা বৃষ্টি হচ্ছিল। অমনি ট্রেনে উঠে পড়ল সে, চোখে এক ভয়ঙ্কর ভয়, আতঙ্ক আর অনুশোচনা। আর বাকি দুই বন্ধুর মতো নিজের অজান্তেই গিয়ে বসে পড়ল 6 নম্বর কামরায়। তার মনে হতে লাগলো কেউ যেন তাকে নিয়ন্ত্রণ করছে নিজের মতো। না 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 না, কি হচ্ছে আমার সাথে? আমার শরীরটা যে কেমন একা একাই চলা শুরু করছে। আমি কেন নিয়ন্ত্রণ হারাচ্ছি নিজের? না 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 না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আয় আয় বলছি, আমার শরীর তোকে চায়, শুধু তোকেই চাই রে বাপ্পা, তোকে নিতে এসেছি আমি। ট্রেন ছাড়ল। কিছুক্ষণ সব স্বাভাবিক, তারপর হঠাৎ আলো নিভে গেল। কামরাটা অন্ধকারে ঢেকে গেল। একটা ঠান্ডা কণ্ঠ, এবার মনে পড়েছে তো বাপ্পা সেই রাতের কথা? হ্যাঁ, বাপ্পা কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেই থাকো না কেন, আমার বাকি বন্ধুগুলোর মতো আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। অমনি অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো মেঘলা। এইবার তার রূপ আরো ভয়ঙ্কর। ঝড়ো বাতাসে চুল ভাসছে, আর চোখে ভয়ানক আগুন। তেড়ে উঠে বাপ্পাকে বলল, ক্ষমা ক্ষমা, হ্যাঁ ক্ষমা। এই প্রতিশোধের কোনো ক্ষমা নেই, তোদের অধিকার নেই এই রূপে এই সুন্দর জগতে থাকার। আজ আমার বলিদানের জন্যই যদি তোদের মৃত্যু হয়, তাহলে এই রকম বলিদান হোক কিছু। তোকে এমন ভাবে মারবো যেন তোদের মতো দর্শকদের মন থেকে কুচিন্তা শেষ হয়। কবে শেষ হবি তোরা? আর কবে শেষ হবি? আর কবে শেষ হবি তোরা? হ্যাঁ, কবে কবে? এরপর হঠাৎ পুরো কামরার দৃশ্যপট পাল্টে গেল। যেন সময়ের পর্দা ছিঁড়ে বাপ্পা ফিরে গেল সেই অভিশপ্ত রাতে। চারিদিকে ঝড়, ঘন অন্ধকার, বিদ্যুতের ঝলকানি, আর মেঘলার অসহায় চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে। সেই সাথে তার সামনে ভেসে উঠল রকি আর আব্দুলের একটা কণ্ঠস্বর, তারা যেন তাকে উদ্বুদ্ধ করতে লাগলো। দৃশ্যটা এতটাই বাস্তব, এতটাই বিভীষিকাময়, যেন বাপ্পার মস্তিষ্ক অবশ হয়ে আসতে লাগলো। তবুও সে বুঝতে পারছিল এ এক অলৌকিক প্রপঞ্চ, মেঘলার আত্মার এক নির্মম ছলনা। সে আতঙ্কে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল, আমায় বাঁচাও! না 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 না, সব ভ্রম, সব ভ্রম, সব ভ্রম। তোরা বেঁচে নেই, চলে যা, চলে যা, চলে যা, চলে যা।
আজ আজ তোদের কারণে এই সঙ্গে এসেছি আমি, সব তোদের কারণ, সব। বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। আর আমার অতি লোভ আমাকে মেরে ফেলেছে। অস্বাভাবিক ভয়ে আর অনুতাপে ভেঙে পড়ল বাপ্পা। ঠিক তখনই মেঘলা তার সামনে এসে দাঁড়ালো, অশুভ, নীরব, কিন্তু চোখে জ্বলছে প্রতিশোধের সেই আগুন, যে আগুন সে নিভিয়েছিল বাকি দুই বন্ধুর সাথেও। আজ তুই একা, পুরোপুরি একা। এই দেখ, দেখ তোর বন্ধুরাও দাঁড়ালো। যেমন আমি ছিলাম তারাও অমন করছিল। হঠাৎ কামরার দরজাটা নিজে থেকে খুলে গেল। বাইরে গভীর অন্ধকার, ঝড়ের তাণ্ডব যেন মৃত্যুর অতল আহ্বান জানাচ্ছে। মেঘলা ধীরে বলল, চল, তোকেও নিয়ে যাই আমার সাথে, নিয়ে যাই আমার সাথে। বাপ্পা শুনে চিৎকার করে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে সেই মুহূর্তে ট্রেনটা অস্বাভাবিকভাবে উল্টো দিকে ছুটতে শুরু করল। কামরার ভেতরে চলতে লাগলো এক পৈশাচিক মৃত্যুদণ্ড, এক নির্মম প্রতিশোধের চূড়ান্ত পরিণতি। পরের দিন মধ্যমগ্রাম আর হৃদয়পুরের মাঝখানে রেল লাইনের পাশে পাওয়া গেল আরও একটা দেহ। আর সেই দেহটা আর কারো নয়, বরং বাপ্পার। চোখ খোলা, মুখে সেই একই জমাট বাঁধা আতঙ্ক, যেন কোনো রকম কোনো পৈশাচিক জিনিস দেখে তার মৃত্যু ঘটেছে। এবার সব শেষ, তিনজনই শাস্তি পেয়েছে। কিন্তু গল্পটা এখানেও শেষ নয়। মেঘলার প্রতিশোধ শেষ হলেও তার অশান্তি বিন্দুমাত্র প্রশমিত হয়নি, বরং সেই অপূর্ণ আরতি যেন আরো গাঢ় হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। ধীরে ধীরে গুজব ছড়াতে লাগলো, শেষ বনগা লোকালের 6 নম্বর কামরায় অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ বলে এখানে এক মেয়ের আবছা ছায়া দেখা যায়, আবার কেউ বলে সে কারো ক্ষতি করে না, শুধু তার ভয়ঙ্কর রূপ নিয়ে উপস্থিত হয়। এক অমাবস্যার রাত, বাতাস প্রকাণ্ড ভারী, যেন অজানা এক অস্বস্তি অরিন্দম আর শ্রেয়াকে ঘিরে রেখেছে। অরিন্দম আর শ্রেয়া ভুল করে উঠে পড়ল সেই 6 নম্বর কামরায়। বেশ কিছুক্ষণ ভাবুক হয়ে শ্রেয়া বলল, এই কামরাটা কেমন অদ্ভুত লাগছে, বলো অরিন্দম। অরিন্দম হেসে বলল, সব তোমার মনের ভুল, বুঝলে শ্রেয়া? কিছুক্ষণ পর হঠাৎ এক শীতল হাওয়া বয়ে গেল। দুজনে অনুভব করল কিছু জোরালো জিনিস তাদের কানে এসে বাজছে। তুমি তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ অরিন্দম? অরিন্দম, তুমি শুনতে পাচ্ছ ওই কণ্ঠস্বর? আমার আমার বড্ড ভয় লাগছে। এটা এটা সেই কামরা নয় তো? আহা শ্রেয়া, কই কি হচ্ছে? কিছুই তো শোনা যাচ্ছে না। তুমি খামোকাই ভয় পাচ্ছ। মুহূর্তে শ্রেয়ার চোখ বদলে গেল। সে স্থির হয়ে বসে রইল, খুব ধীরে ধীরে মাথাটা তুলল। তার চোখে এক অস্বাভাবিক অন্ধকার বিরাজ করছে। তার মনি যেন নীল সাগরে ভাসছে, আর ধীরে ধীরে অরিন্দমের দিকে মাথা তুলছে। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, শ্রেয়া, 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 কি হয়েছে তোমার? ওহ কামা শ্রেয়া, ইয়ার কি মেরো না। শ্রেয়ার ঠোঁটে এক অদ্ভুত অচেনা হাসি ফুটে উঠল তখন। আর হঠাৎই কামরার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুই তুই আমাকে দেখতে পাচ্ছিস? আরে বল। কে? কার শব্দ শোনা গেল? আমি আমি মেঘলা। মুহূর্তে কামরাটা অন্ধকারে ঢেকে গেল। অরিন্দম কাঁপতে কাঁপতে হনুমান চালিসা পড়তে লাগলো। হঠাৎ হঠাৎ একটা তীব্র চিৎকার, শ্রেয়া মাটিতে লুটিয়ে পড়ল। আর তার সামনে দাঁড়িয়ে মেঘলা, এইবার তার প্রকৃত ভয়ঙ্কর রূপে। সে ধীরে ধীরে বলল,
আমি মরতে চাইনি, আমি শুধু আমার মায়ের কাছে ফিরতে চেয়েছিলাম। আমার জীবন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমার মধ্যে রয়ে গেছে কিছু না পাওয়া আকাঙ্ক্ষা। সমস্ত সংসার জগৎ থেকে আমি বঞ্চিত হয়েছি। এখনো আমি পুরোপুরি শেষ হতে পারিনি রে, এখনো তার পারিনি। চোখে এক গভীর শূন্যতা। তাই আমি থাকি এই 6 নম্বর ট্রেনের কামরায়। আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে। যাদের মনে পাপ তাদের আমি ছাড়ি না একদম, কিন্তু সবাই এক নয়, যেমন তোরা। একটা শীতল হাওয়া বয়ে গেল, আর মেঘলা সেই হাওয়ার সঙ্গেই মিলে গেল। কিছুক্ষণের মধ্যে শ্রেয়ার জ্ঞান ফিরল। এই কিছুক্ষণ আগেই তার সঙ্গে যে সকল কর্মকাণ্ড ঘটে গেল, শ্রেয়া যেন কিছুতেই মনে করতে পারছে না। অরিন্দম শুধু নির্বাক হয়ে বসে রইল। কয়েক মাস পর রেলের সিদ্ধান্তে সেই মাঝরাতের বনগালোকালের 6 নম্বর কামরাটা তুলে দেওয়া হলো। কিন্তু লোকজন বলে সেই পুরনো কামরাটা এখনো আছে, বারাসাতের কারশেডের ভেতরে একটা লম্বা তাঁবু দিয়ে ঢাকা। আর প্রতি অমাবস্যায় সেখানে ভোগ দেওয়া হয়, কারণ সেই রাতে মেঘলা সবচেয়ে বেশি জেগে ওঠে। আর আজও অনেকের মুখে শুনতে পাওয়া যায়, যদি কেউ ভুল করে শেষ বনগালোকালের অন্ধকার কোনো কামরায় একা বসে, কেউ একজন ধীরে এসে জিজ্ঞেস করে, বারাসাতে নামবি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো কেমন লাগলো গল্পটা? আশা করি অনেক ভালো লেগেছে। তোমাদের মনে যেমনই মনে হয় কমেন্টে জানাও, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো নতুন হলে। আহ সেটা কই? কিছু তো হচ্ছে না, শোনা। আরে খানকি শুভম খানকি তো এসএমএস দিয়ে যাচ্ছে। আমি মেঘ। আপনাদের সঙ্গে আপনারা দেখছেন গতকাল গভীর রাতে বারাসাতের হৃদয়পুল এলাকায়। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, ঠিক আছে? বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ ওকে বাঁচাও, বাঁচাও। তাহলে আজ এই অবধি। গল্পটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, হাইপ দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, ঠিক আছে? আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বাই।